বাঙালি হিসাবে ঋণ করে ঘি খাওয়ার যে আমাদের প্রবণতা, একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমাদের এই বাজেট, একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন, একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তবে সেই বাজেট বাস্তবায়নে আমাদের যে সার্বিকভাবে প্রস্তুতি দরকার, আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক ঋণের ভার এবং দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত বিগত 15 বছরের যে বাংলাদেশ, এই সব কিছুকে সামনে রাখলে একটা বড় বাজেট কতটা আমরা বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করতে পারবো, সেই বিষয়টি স্বাভাবিকভাবেই আমাদের সামনে প্রশ্ন আসে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা এখানে সরকারি দল এবং বিরোধী দল আলোচনা করবেন। আমরা চাই যৌক্তিক আলোচনা হোক। সরকারি দল এই বাজেট প্রণয়নে তাদের প্রচেষ্টা এবং তাদের কার্যক্রম, সরকারি দলের সকল এমপিদের এখানে অংশগ্রহণের সুযোগ ছিল না। বিরোধী দলীয় এমপিদের তো সুযোগ থাকার কথা নয়। সুতরাং স্বাভাবিকভাবেই একটি বাজেট, এতদিন পরে সংসদে কথা বলার সুযোগ হয়েছে, এই বাজেট নিয়ে, বাজেটের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনাটিকে বাজেটের বিরুদ্ধে অবস্থান হিসাবে বিবেচনা করাটা, এটা আমি মনে করি দৃষ্টিভঙ্গিগত একটা ত্রুটি। সেই বিষয়ে আমাদের সবার সজাগ হওয়া উচিত। আমরা তো কথা বলবই, আমরা একটা বাজেট, এই বাজেটে সরকারের একটি দৃষ্টিভঙ্গি আছে, বিরোধী দল হিসাবে, বিরোধী দল একজন সদস্য হিসাবে আমার একটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেই দৃষ্টিভঙ্গিটি স্বাভাবিকভাবে আপনাদের সামনে বা এই মহান সংসদে তুলে ধরা আমাদের দায়িত্ব। জনগণ আমাদেরকে সেই জন্যই এখানে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 সালের যে বাজেট, এই বাজেটটি একটি ট্রেডিশনাল বাজেট, একটি গতানুগতিক বাজেট। এই বাজেটে তেমন কোনো নতুনত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বাজেট প্রণয়ন এবং এই প্রণয়নের সাথে সম্পৃক্ত হচ্ছেন আমলারা। অতীতেও আমলারা ছিলেন, এখনও বাজেট প্রণয়নে আমলারা সম্পৃক্ত। জনগণের প্রতিনিধি হিসাবে মাননীয় নির্বাচিত এমপিদের এখানে সম্পৃক্ত হওয়ার তেমন কোনো সুযোগ নেই। বাজেটের কলেবর বৃদ্ধির একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। কালো টাকাকে আবাসন খাতে সাদা করার জন্য একটা সুযোগ রাখা হয়েছে, অথচ আমরা জীবনভর বলে আসলাম, আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারাও বললেন যে আমরা কালো টাকা সাদা হওয়া এটি নীতিগতভাবে অগ্রহণযোগ্য, কিন্তু সেটি এখানে করা হয়েছে। বিগত বাজেটের প্রত্যেকটি খাতের সাথে পার্সেন্টেজ যুক্ত হয়েছে। আসলে বাজেট প্রণয়ন প্রক্রিয়া যদি তৃণমূল থেকে উপরে নিয়ে আসা হতো, তাহলে এটি আরো স্বচ্ছ, আরো বাস্তবসম্মত এবং আরো গ্রহণযোগ্য হতো। কিন্তু এটি হচ্ছে উপর থেকে নিচে বাজেট তৈরি হয়েছে। আসলে গোটা বাংলাদেশের তৃণমূল পর্যন্ত সার্বিক বেহাল অবস্থা, জীবনমানের যে অবনতি, এটা এখানে সম্পৃক্ত পরিপূর্ণ হওয়াটা এখানে সম্ভব নয়, যেহেতু উপর থেকে বাজেট তৈরি হয়েছে। তৃণমূল থেকে উপরে বাজেটের সবগুলো উপাদানকে নিয়ে আসা হয়নি। মাননীয় স্পিকার, বাজেটের কাঠামোগত কোনো পরিবর্তন নেই। সুতরাং আমি স্বাভাবিকভাবেই, যুক্তিসঙ্গতভাবে আমি বলতে পারি যে এই বাজেটটি গতানুগতিক, এটি ট্র্যাডিশনাল এবং এখানে নতুনত্ব কিছু নেই। মাননীয় স্পিকার, এই বাজেটে দুর্নীতি এবং অপচয় রোধে সুনির্দিষ্ট কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি। বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় এবং খাতের মধ্যে সমন্বয়হীনতা এবং বৈষম্য রয়েছে। সুতরাং এটি একটি ট্র্যাডিশনাল ধারাবাহিক বাজেটের অংশ। এটি একটি ঋণ নির্ভর বাজেট এবং আমি আগেও বলেছি যে বড় স্বপ্ন আমরাও দেখতে চাই। আমরা ওই বাংলাদেশকে একটা মানবিক, বসবাসযোগ্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ হিসাবে আমরা পৃথিবীর মানচিত্রে স্থান পাক, আমরা সেটিও চাই। কিন্তু মাননীয় স্পিকার, চূড়ায় উঠে যদি আমাদের শক্তির অভাবে আমরা সেখান থেকে একবার পিছলে যাই, তাহলে আমাদেরকে
অনেক বেশি নিচে নেমে আসতে হবে। এটি হচ্ছে সংশয়, অন্য কিছু নয় মাননীয় স্পিকার। আমরা আমাদের যে বাজেট 9,38,000 কোটি টাকার যে বাজেট, এখানে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা, এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এটাকেই বলবো যে আমাদের বৈদেশিক উৎস থেকে যে 1,16,000 কোটি টাকা এবং ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে আভ্যন্তরীণ উৎস থেকে 1,35,000 কোটি টাকার ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা যদি আমরা হিসাব করি তাহলে বৈদেশিক ঋণের এই লক্ষ্যমাত্রা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 84% বেশি এবং ফ্যাসিস্ট আমলের শেষ যে বাজেট, সেই বাজেটের বৈদেশিক সহায়তার চেয়ে 66% বেশি। সুতরাং স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আসলে বাঙালি হিসাবে ঋণ করে ঘি খাওয়ার যে আমাদের প্রবণতা, এখানে আমরা সেটাই লক্ষ্য করছি মাননীয় স্পিকার।